আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে। আজকে আমরা বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের সিলেবাস নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ইতিমধ্যে ইউপিএসসি এক্সামটা কী, ডাব্লিউবিসিএস এক্সামটা কী সেটা নিয়ে আলোচনা করে ফেলেছি। এই দুটো এক্সাম বাদ দিয়ে এবং ব্যাংকিং সেক্টরের এক্সাম কিছুটা আমরা জানব, আর সেটা ছাড়া বাকি এক্সামগুলোর সিলেবাস নিয়ে ডিটেলে আলোচনা করব। বোঝা গেছে? ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস আলাদা ভিডিওতে ডিটেলে আলোচনা করা হয়েছে, সেগুলো বাদ দিয়ে। তো আজকে আমরা কোন কোন চাকরি নিয়ে আলোচনা করব সেটা একবার দেখে নেওয়া যায়। এক হচ্ছে এসএসসি। এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশন। এই স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে সেন্ট্রালে চাকরি দেয়। সাধারণত গ্র্যাজুয়েশন পাস করলে সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এইচএস পাস করার ক্ষেত্রে 10+2, যদিও গ্র্যাজুয়েটরাও এর জন্য অ্যাপ্লাই করে, মাস্টার্সরাও অ্যাপ্লাই করে, কোনো ব্যাপার নয়। আর ক্লাস 10 পাস করার জন্য মিসলেনিয়াস। এই জবগুলোর সিলেবাস ডিটেলে এখানে আলোচনা করে দেয়া হবে, মানে কমন সিলেবাস যেটা পড়লেই হয়ে যায়। এই যে কমন সিলেবাস, এটা কোন কোন সাবজেক্টগুলোকে বা কোন কোন এক্সামগুলোকে কভার করছে তার মধ্যে হলো সিজিএল, 10+2 আর মিসলেনিয়াস। এছাড়া স্টেট লেভেলেও সিজিএল হয়, সেই এক্সামটাকে কভার করছে। এইটা পড়লে কিন্তু এর প্রত্যেকটা এক্সামে বসতে পারবেন, সঙ্গে টাইপিংটা প্র্যাকটিস করতে হবে। আর কিসে? রেলের এক্সামিনেশান, ফুড ডিপার্টমেন্টের এক্সামিনেশান, আর বিভিন্ন বন দপ্তরে, মানে স্টেট লেভেলে যে সমস্ত এক্সামিনেশানের নোটিফিকেশান বেরোয় সেগুলোতে বসতে পারবেন, ক্লার্কশিপ এগুলোতে। টিচিং জব নয়, ডব্লিউবিসিএস নয়, যদিও এইটা কিন্তু ডব্লিউবিসিএসের প্রিলিমিনারিরও কমন টপিক। বোঝা গেল? আমি শুধু কমন সিলেবাসটা নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের জানতে হবে। এটা জানার দরুন আমি কোন কোন এক্সামে বসতে পারবো। তাহলে বলে দিলাম, সিজিএল, 10+2 মিসলেনিয়াস, স্টেট লেভেলের যে কোনো এক্সাম, রেলওয়ে, ফুড ডিপার্টমেন্ট, বন দপ্তর এবং ক্লার্কশিপের যে কোনো এক্সাম। এছাড়া লোকাল এলাকায় বা বিভিন্ন মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে বিভিন্ন শূন্যপদ বেরোয়, সেখানে বসা যাবে। তাছাড়া বসা যাবে বিভিন্ন অটোনোমাস বডি, যেমন গান ফ্যাক্টরি, এই সমস্ত বিভিন্ন অটোনোমাস বডিগুলো যে রিক্রুটমেন্ট করে, 2 জন 4 জন 6 জন এরকম রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া বলে দেয়, ফিমেল নেবে না মেল নেবে, সেগুলোতে আরামসে বসা যায়। বোঝা গেল? আর যদি কেউ এর সাথে ডব্লিউবিসিএসের প্রিপারেশান নিয়ে নেন, তাহলে কি হবে যে এগুলোতে তো বসা যাবেই, তার সাথে ডব্লিউবিসিএসের মেনের প্রিপারেশানে যেহেতু বেঙ্গলি আর ইংলিশ কভার করছে, তাই এই সমস্ত এক্সামিনেশানের মেনে অনেক সময় বেঙ্গলি আর ইংলিশ থাকে, একটা এসে লেখা বা লেটার লেখা থাকে, সেগুলোতে কিন্তু আরামসে তখন মানে যথেষ্ট দখল থাকে, তাই সেটাকে উতরানো যায়। বোঝা গেল? আর ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডব্লিউবিসিএসই প্রিপেয়ার করে দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কমন সিলেবাস। এই যে ম্যাথ জিআই আমরা শিখব, যার মধ্যে আমার চ্যানেলে সমস্ত ভিডিও আমি কভার করার চেষ্টা করছি, সেখানে কিন্তু সিজিএল বা 10+2 বা মিসলেনিয়াস, এই যে 3টে এক্সাম বললাম, এখানে কিন্তু একটু হাই লেভেলের ম্যাথ আসে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে ভীষণ সুবিধা, একটু হাই লেভেলের ম্যাথগুলো আসে। বোঝা গেল? বিশেষত সিজিএলের ক্ষেত্রে। তো সেখানে আমাদের ম্যাথ নিয়ে একটু বেশি জানতে হয়। বাকি সব এক্সামের জন্য কিন্তু এগুলো ঠিক আছে। এবার বলছি আমি এখানে কী কী সিলেবাস নিয়ে আলোচনা করছি। ম্যাথ মানে অঙ্ক, ম্যাথের আন্ডারে অনেক চ্যাপ্টার আছে, বীজগণিত, পাটিগণিত এবং তার সাথে জ্যামিতির অঙ্ক, এরকম বহু অঙ্ক রয়েছে। প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর ছাড়া, আর ভীষণ অ্যাকিউরেসির সাথে, আর খুব অল্প সময়ে। তো সেই সমস্ত ট্রিক্স অ্যান্ড টেকনিক আমি যদি না শিখি হবে না। পরপর আমি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে মেনশান করে বিভিন্ন ক্লাসে আমি কিন্তু টোটাল ম্যাথটা কভার করব। বোঝা গেল? ভিডিওগুলো হয়তো একটু বড় হবে, কিন্তু সেই ভিডিওগুলো করলেই মোর দ্যান এনাফ। সেই ভিডিওগুলো আমরা বেসিক হিসাবে তৈরি করব বা শিখব অঙ্কগুলো কিভাবে। এমনকি আর্টস গ্রুপের ছেলেমেয়েরাও যদি আমার ভিডিওগুলো দেখো, আমার মনে হয় না তাদের খুব একটা অসুবিধা হবে। বোঝা গেল? তারপরেও কোনো প্রশ্ন থাকলে প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্ট সেকশানে গিয়ে আমায় জিজ্ঞাসা করতে পারো, আমি পার্সোনালি তোমাদের হেল্প করব। তাহলে প্রত্যেকটা ভিডিও দেখবে,
ম্যাথের 1 2 3 করে ক্রোনোলজিক্যালি ম্যাথের ক্লাস আমি উল্লেখ করে দেব। সেই মানে কত নম্বর ক্লাস হচ্ছে সেটা দেখে 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 পরপর ক্লাস করলে পুরো বেসটা তৈরি হয়ে যাবে। যেই বেসটা তৈরি হয়ে যাবে, ম্যাথের আলাদা আলাদা নোটবুক রাখবে, পরপর একটা শেষ হয়ে গেলে পরেরটা ফার্স্ট সেকেন্ড থার্ড করে মার্কিং করে রেখে দেবে। যেই তোমার মেন সিলেবাসটা কভার হয়ে যাবে, ম্যাথ তৈরি হয়ে যাবে, দেন প্র্যাকটিস সেট বলে দেব, সেই বইয়ে প্র্যাকটিস করবে। সেখানে আটকালে তারপর জিজ্ঞাসা করো কমেন্টে গিয়ে। বোঝা গেছে? এই হলো ম্যাথের ব্যাপার। জিআইয়ের ক্ষেত্রেও সেম, আমি করিয়ে দেব, পরপর নাম্বার দিয়ে ক্লাসের সেই অনুযায়ী প্র্যাকটিস করবে। সিলেবাসটা আলাদা করলে আলোচনা যদি এখন করি যে ম্যাথের এই 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 টপিক আছে বা জিআইয়ের এই 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 টপিক আছে, তাতে তোমাদের কোনো লাভ হবে না, জেনেও লাভ হবে না। তাহলে কি, সেই টপিকগুলোকে কভার করাবার পর যখন তোমরা শিখে যাবে, প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে এবং সেখানে আটকালে নতুন নতুন বেশ কিছু অঙ্ক তখন তোমাদের চোখে পড়বে। তো সেই অঙ্কগুলোকে আরও প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমাদের কনফিডেন্স বহু গুণ বেড়ে যাবে। সে তোমরা যে টপিক মানে যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসো না কেন, সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন। বোঝা গেছে? এবার ইংলিশের কথা বলি। আমি বলবো ইংলিশ এখন তখন কখনই কোনো বই কিনো না। ইংলিশ বই কিনলে বড় বড় মোটা মোটা বই হবে, আর সেখানে গ্রামার বলতে অতি ডিটেলে কভার করানো হয়েছে, সমুদ্র মনে হবে। তাই কতটা ক্যাপচার করতে পারবে সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল নির্ভর করে। তার চেয়ে চ্যানেলের ভিডিওগুলো ফলো করো, একটা ইংলিশের এক্সারসাইজ বুক রাখো বা খাতা রাখো, যেখানে পর পর টপিকগুলো লিখে ক্রোনোলজিক্যালি শিখে নাও। তাহলে কি, আমার এখানে একটাই বক্তব্য, আমাদের যতখানি খিদে পাবে, যতখানি দরকার ততখানি খাবো, বেশি খাবো না। বোঝা গেছে? তাই ইংলিশ কোনো সমুদ্রে না পড়ে জিনিসটাকে ছোট করে জাস্ট এক্সামিনেশানে সঠিকভাবে আমি যাতে মার্কস পেতে পারি বা নাম্বার পেতে পারি, সেইভাবে আমি করব। বোঝা গেল? তাহলে সেখানে ভিডিওটা দেখা সবচেয়ে বেটার ওয়ে বলে মনে হয়। ম্যাথ জিআইয়ের তাও চাইলে তোমরা বই কিনো, কিন্তু আমি ইংলিশের ক্ষেত্রে বলবো বই কিনো না। যদিও এসপি বক্সির বইটা খুবই ভালো, কিন্তু যখন তোমরা ইংলিশের বেসটা তৈরি হয়ে যাবে, প্র্যাকটিস সেট তৈরি হয়ে যাবে, তখন আমি বলবো যে একটা বই কিনো। যখন এসএসসি বা বিভিন্ন এক্সামিনেশনের জন্য তৈরি হবে, সেই প্র্যাকটিস সেটগুলো কিনে প্র্যাকটিস করো। এবার আমি বলি জিকে, জিএস বা জিএর ক্ষেত্রে তিনটে মানে জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ বা জেনারেল অ্যাওয়ারনেস। বোঝা গেল? এই জিকে বা জিএসের বিভিন্ন টপিক আছে, এটা নিয়ে আলোচনা করব এবং ইংলিশ সিলেবাসটা নিয়েও আজকে আলোচনা করব। তো ইংলিশ যে বললাম আমি বই কিনতে হবে না, সেটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে। বেশিরভাগ এক্সামিনেশানে কিন্তু প্রিলিমিনারির সাথে মেন থাকে। প্রিলিমিনারিতে এমসিকিউ আসে, সেখানে ইংলিশ অবজেক্টিভ আসে। বোঝা গেল? এমসিকিউ ফর্মে অবজেক্টিভ আসে, সেখানে দেয় এরর কানেকশান। কি এরর কানেকশান? একটা সেন্টেন্স, তার মধ্যে কোথাও না কোথাও একটুখানি ভুল দিয়ে দেবে, সেই ভুলটাকে তোমায় খুঁজে বার করতে হবে। বোঝা গেল? সেটা বিভিন্ন টপিকে থাকে। গ্রামাটিক্যালে নাউনে ভুল দিয়ে দিল, প্রোনাউন একটা দিল ভুল দিয়ে দিল, অ্যাডজেক্টিভে দিতে পারে, ভার্বে দিতে পারে, আর্টিকেলে দিতে পারে। যেখানে এ বসবে সেখানে অ্যান বসিয়ে দিল। যেমন আর্টিকেলের ক্ষেত্রে আমরা জানি যে অ্যান আপেল হয়, দিয়ে দিল এ আপেল, মানে একটা গোটা সেন্টেন্স সবটা ঠিক দিল, লাস্টে অ্যান আপেলের জায়গায় দিয়ে দিল কি এ আপেল। তাহলে ওই পোর্শনটা এবং গোটা সেন্টেন্সটাকে কি করবে, তিনটে চারটে, অ্যাকচুয়ালি চারটে ভাগে ভাগ করে দেবে। অনেক সময় তিনটে ভাগে ভাগ করে দিয়ে দেয় নান অফ দিস। নান অফ দিস থাকা মানে হচ্ছে সেন্টেন্সটা ভুল নেই। আর অনেক সময় চারটে ভাগে ভাগ করে দেয়, কোন ভাগে ভুল রয়েছে দেখতে হয়। এই হচ্ছে ঘটনা। এটা জানার জন্য আমাদের কিন্তু ডিটেলে গ্রামার জানতে হয়, গ্রামারের সূক্ষ্মাতি সূক্ষ্ম রুল জানতে হয়। তাহলে এটা নর্মাল গ্রামার বইয়ে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমাদের ডিটেল রুলগুলো জানতে হবে। রুল কিন্তু প্রচুর আছে, সবগুলো জানার দরকার নেই, আমরা শুধু ছেঁকে নেব সেগুলো যেগুলো এক্সামে আসে। বোঝা গেল? তো সেটার জন্য ইংলিশের একটা আলাদা খাতা করব, সেটা প্র্যাকটিস করার জন্য এবং সেটা শেখার জন্য। আস্তে আস্তে চোখটা এমনভাবেই তৈরি করে নিতে হবে যে দেখেই আমরা, মানে ব্যাংকের এক্সামে খুব অল্প সময় পাওয়া যায়,
তাহলে দেখেই আমরা যাতে বুঝতে পারি সেই জিনিসটা কিন্তু ততটা লেভেলে অ্যাকিউরেসি নিয়ে যেতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, প্র্যাকটিস করতে করতে মোটামুটি সবার চলে আসে। এই গেল এরর কানেকশান। তাহলে এই এরর কানেকশানটা জানতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। এটা এসএসসি ছাড়াও ব্যাংকেও আসে, বোঝা গেল। এছাড়া আসে সিনোনিম অ্যান্টোনিম, এসএসসি ব্যাংক দুটোতেই আসে। এই সিনোনিম অ্যান্টোনিম যে কোনো বই ফলো করলে ভীষণ সমুদ্র, অতটা মনে রাখা কিন্তু সম্ভব নয়। তাই আমরা কিছু কিছু করে শিখব, কিছুটা ইম্পর্টেন্ট ভেবে, কিছুটা এক্সামে এসছে আগে প্রিভিয়াস এক্সাম দেখে, এইভাবে করে আমরা তৈরি করব যাতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কমন পাওয়া যায়। যতটা মনে রাখা সম্ভব ততটাই। আর কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তা না হলে দেখা যাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে একটা ছোট পাতলা বই হয়ে গেল, সিনোনিমের বই হয়ে গেল, অ্যান্টোনিমের বই হয়ে গেল। অতটা মানুষের পক্ষে মনে রাখা কি সম্ভব? সব টপিক জিকে টিকে মনে রাখার পর, মানে জিকে, জেনারেল নলেজ এবং তার অন্তর্গত বিভিন্ন টপিক মনে রাখার পর কিন্তু সেটা যথেষ্ট হার্ড হয়ে যায়। অঙ্কর প্র্যাকটিস করতে হবে, জিআই প্র্যাকটিস করতে হবে, টাইপ প্র্যাকটিস করতে হবে। তাই কি আমরা ইম্পর্টেন্টগুলো কভার করার চেষ্টা করব। আর প্রথমেই যদি আমরা একটা সামনে বই কিনে নিই তাহলে ওই সমুদ্রে কিন্তু আমরা হারিয়ে যাব, মানে ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্টকে আলাদা করতে পারবো না, সেখানে এক্সপার্টের দরকার হয়। সেজন্য প্রথমে আমি রিকোয়েস্ট করছি যে তোমাদের ভিডিওগুলো দেখে করো, তারপর প্র্যাকটিস করতে করতে নতুন জিনিস পাবে, তোমার ভোকাবুলারি বাড়বে, সিনোনিম অ্যান্টোনিমের টোটাল বাড়বে, সেই সংখ্যাগুলো যে যতগুলো পড়েছো আরও সংখ্যায় বাড়লো প্র্যাকটিস করতে করতে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও বাড়বে। আর আসবে কি, ইডিয়াম ফ্রেজ, বোঝা গেল, সরি, ইডিয়াম ফ্রেজ আসবে। এছাড়া দেবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অনেক এক্সামেই থাকে, ব্যাংকেও থাকে। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী থাকে, ভোকাবুলারি থাকে, মানে তোমার ওয়ার্ডের ভোকাবুলারির যে পরিমাণটা তোমাকে অনেক বেশি বাড়াতে হবে। যেখান থেকে পারো ইংলিশগুলো, নতুন নতুন ইংলিশ ওয়ার্ড শিখে বাড়াতে হবে। তবে আমি বলবো কোনো বই না ফলো করে আমরা ভোকাবুলারির যে সমস্ত ভিডিও দেব সেগুলো দেখা, বা এরকম আরও অনেক চ্যানেল থেকে দেখা, সেখান থেকে কভার করে তারপর প্র্যাকটিস করতে করতে আর যে নতুন নতুন যে ওয়ার্ডগুলো পাবো সেগুলোকে লিখে লিখে করা, কারণ বেশিরভাগ রিপিট হয়, বোঝা গেল। আর একটা হচ্ছে কি, প্রিপোজিশন দিয়ে দেয় ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, গ্রুপ ভার্ব দিয়ে দেয়, গ্রুপ ভার্ব ভীষণ ইম্পর্টেন্ট, হোমোনিমস দিয়ে দেয়, প্যারোনিমস দিয়ে দেয়। হোমোনিম প্যারোনিম কি আমি কিন্তু ভিডিওতে কভার করে দেব। এবার বলছে স্পেলিং থাকে, ভুল স্পেলিং দিয়ে দিলেও ঠিক স্পেলিং লিখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। ক্লোজ টেস্ট থাকে, তারপর কম্প্রিহেনশন থাকে, সিকোয়েন্স থাকে, 5টা সেন্টেন্স আলাদা আলাদা বসিয়ে দিল পরপর, মানে সেন্টেন্সটা এমনভাবে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4 করে হয়তো এইভাবে দেওয়া রয়েছে 5টা সেন্টেন্স, হয়তো 1-এর পর অরিজিনালি 3 হলে মিনিংফুল হবে, তারপর 5 হলে মিনিংফুল হবে, তারপর আবার 2 হলে, এইভাবে করে ক্রোনোলজিটা সাজিয়ে লিখতে হয়, দ্যাট ইজ সিকোয়েন্স, বোঝা গেল। এছাড়া ভয়েস চেঞ্জ থাকে, ন্যারেশন থাকে, বোঝা গেল। এই সমস্ত বিভিন্ন সিলেবাস থাকে। এবার ডেসক্রিপটিভ ইংলিশ, সেখানে রিপোর্ট রাইটিং আসে, লেটার রাইটিং আসে প্যারাগ্রাফ লিখতে দেয়, বিভিন্ন কারেন্ট টপিক সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে দেয়, যে জন্য কারেন্ট অ্যাফেয়ারের জ্ঞানটা একটু বেশি রাখতে হয়, কারণ জানবো তবে তো লিখবো, আর ভোকাবুলারিটাও বাড়াতে হয়, তা নাহলে ওয়ার্ড না থাকলে আমি বেঙ্গলিতে লিখে দিতে পারবো, ইংলিশে পারবো না। এসে আসে, ট্রান্সলেশন আসে, আর কি প্রেসি আসে, বোঝা গেল। এইগুলো কিন্তু ডেসক্রিপটিভের ইংলিশটা রীতিমতো প্র্যাকটিস করতে হবে, দরকার হলে টিউটর নিয়েও করা যায়। আর এবার যাই জিকের টপিক। ট্র্যাডিশনাল বা মিসলেনিয়াস জিকের একটা পার্ট আছে, যেখানে পৃথিবীর বৃহত্তম জায়গা কোনটা, ক্ষুদ্রতম জায়গা কোনটা, সবচেয়ে উষ্ণতম, শীতলতম, এরকম বিভিন্ন প্রশ্ন আসে, বোঝা গেল। এবার ট্র্যাডিশনাল জিকের মধ্যে বিভিন্ন টপিক পড়ে, যেটা নিয়ে আমি কিন্তু ডিটেলে ঠিক একটু পরেই আলোচনা করছি। এছাড়া জিকের মধ্যে কি টপিক থাকে, হিস্ট্রি থেকে 9 করেও যদি 50 নম্বরের জিকের প্রশ্ন আসে, তার মধ্যে প্রায় 7 থেকে 8টা প্রশ্ন থাকে, বোঝা গেল। আবার কি জিওগ্রাফি 2-3টে প্রশ্ন থাকে যে কোনো এক্সামে।
এবং এক্সাম ওয়াইজ কিন্তু এই জিওগ্রাফির ওপর গুরুত্বটা হয়তো কোনো এক্সামে বাড়ছে, কোনো এক্সামে হিস্ট্রিটায় বাড়ছে। মোটামুটি ক্লার্কশিপের এক্সামগুলোতে এরকম থাকে। কনস্টিটিউশনের প্রশ্নও দেখতে পাওয়া যায় 3-4টে, ইকোনমিক্সের প্রশ্নেও 2-3টে থাকে, বায়োলজির প্রশ্নও 5-6টা থাকে, কেমিস্ট্রিরও থাকে 2-3টে, কম্পিউটারেরও 1-2টো থাকে, ফিজিক্সেরও থাকে, আর কি থাকে কারেন্ট অ্যাফেয়ারের প্রশ্নও থাকে। বোঝা গেল? তাহলে এই প্রত্যেকটা টপিক যদি আমরা আলাদা করে কভার করি, কোনো একটা সিঙ্গেল জিকে বই না পড়ে, যেহেতু আমরা ছোটোবেলা থেকে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো কিন্তু আমাদের কমন সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, আমি বলছি ক্লাস 10 পর্যন্ত কিন্তু আমরা এগুলো পড়েছি, কম্পিউটার পড়েছি কিন্তু। তাহলে এই টপিকগুলো আমাদের কমন টপিক, তো এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে পড়তে পারি। নতুন কিছু পড়লে আমাদের ভীষণ অজানা বা অস্বাভাবিক কোনো সাবজেক্ট মনে হবে না। তো আমাদের এগুলো কিন্তু গ্র্যাপের মধ্যে আছে, তাই তো গ্র্যাবের মধ্যে যখন আছে তখন আমাদের এটা চেষ্টা করতে হবে, কোনো অসুবিধা নেই, সমস্ত ভিডিও কিন্তু আপলোড করে দেওয়া হবে। এবার বলা হচ্ছে, তবে আমি বলবো যারা প্রিপারেশান নিতে প্রথম শুরু করছো তারা এই লাস্ট টপিক মানে কারেন্ট অ্যাফেয়ারটা, যদি WBCS বা UPSCর জন্য প্রিপারেশান নাও তবে কারেন্ট অ্যাফেয়ার ইন ডিটেল এখন থেকেই পড়তে শুরু করো। অ্যাচিভার্স বইটা ভীষণ ভালো। আর যদি যারা বেঙ্গলি মিডিয়াম তার জন্য বললাম, আর যদি তোমরা নর্মালি ক্লার্কশিপ এক্সাম এগুলোর জন্য তৈরি হও বা স্পেশালি ব্যাংকের জন্য নিজেকে প্রিপারেশান নাও, তাহলে অবশ্যই বাদ দিয়ে দাও এই কারেন্ট অ্যাফেয়ার টপিকটা। আর ব্যাংকের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফির এদের প্রশ্ন আসে না তেমন, আসে ইকোনমিক্স। আর ব্যাংকের ক্ষেত্রে এই জিএস বা জিকের টপিকটা সম্পূর্ণ আলাদা হয়, সেখানে ব্যাংকিং রিলেটেড প্রশ্ন আসে, আরবিআই রিলেটেড প্রশ্ন আসে, ইকোনমিক্স রিলেটেড প্রশ্ন আসে, কারেন্সি রিলেটেড প্রশ্ন আসে, আর কারেন্ট অ্যাফেয়ার ভীষণ ভীষণ বেশি আসে সংখ্যায়। কনস্টিটিউশনও কিন্তু 1-2টো আসে। বোঝা গেল? সায়েন্স আসে না। বোঝা গেল? তাহলে ব্যাংকিংয়ের জন্য প্রিপারেশান নিলে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। এটা নর্মাল ট্র্যাডিশনাল পার্টটা বললাম, যেটা বিভিন্ন ক্লার্কশিপ এক্সামিনেশন আর যে এক্সামিনেশনগুলোর কথা উপরে বলেছি ইনক্লুডিং WBCS প্রিলি জন্য ইম্পর্টেন্ট। বোঝা গেল? এবার বলি ট্র্যাডিশনাল জিকে পার্টটা। এর মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, যেমন ফার্স্ট ইন ইন্ডিয়ার মধ্যে কে কোনটায় প্রথম হয়েছে, মেল ফিমেল, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, মেল ফিমেল, ওয়ার্ল্ড ফেমাস নিউজ পেপার, বিশ্বের বিভিন্ন জায়গায় বিখ্যাত নিউজ পেপারগুলো কী আছে সেগুলো, নিউজ এজেন্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এসছে বিশেষত SSC এবং স্টেট বা সেন্ট্রাল লেভেলে বিভিন্ন ক্লার্কশিপের এক্সামে। বোঝা গেছে? বন দপ্তরের এক্সামে, ফুড ডিপার্টমেন্টের এক্সামে ভীষণ কমন। তারপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ভীষণ ইম্পর্টেন্ট, আর তার হেডকোয়ার্টার এতবার আসে যে মানে বলে বোঝানো যায় না, খুব কমন পাওয়া যায় এখানে। ইম্পর্টেন্ট ডেজ, এটা তো প্রত্যেকটা পরীক্ষা 1 নম্বর ধরেই রাখা যায়, ভীষণ ইম্পর্টেন্ট। পার্সনস ইন নিউজ, মানে একজন ভোকালিস্টের নাম বলে দিল, ইনি কার সাথে যুক্ত বলে 4টে অপশান দিল, গিটার না বীণা না কি দিয়ে দিল। তাহলে তার মধ্যে সঠিক ওই পার্সন কিসের জন্য বিখ্যাত, নাচের জন্য, গানের জন্য, না কথাকলির জন্য, না ভরতনাট্যমের জন্য, সেখানে অ্যাকচুয়াল জিনিসটা দেখে কিন্তু রাইট দিতে হবে। এটাও কিন্তু ট্র্যাডিশনাল জিকেতে ভীষণ আসা প্রশ্ন, আমি সব কভার করিয়ে দেব। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, হেডকোয়ার্টার, ইম্পর্টেন্ট ডেজ এবং পার্সনের নিউজ, এগুলো নিউজ এজেন্সি, এগুলো কভার করিয়ে দেব। কারেন্সি, বেশ কিছু দেশের কারেন্সি ইম্পর্টেন্ট যেগুলোর কোশ্চেন আসে। ক্যাপিটাল, আমি বারবার বলেছি WBCS-এর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারাও ম্যাপ পয়েন্টিং খেলো, যারা যে কোনো ধরনের গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এক্সট্রা টাইমে ম্যাপ পয়েন্টিং খেলো এবং ক্যাপিটালগুলো দেখে রাখার চেষ্টা করো, প্রত্যেকটা দেশের ক্যাপিটাল এবং প্রত্যেকটা দেশ কোথায় কী সেটা, এবং তাদের ক্যাপিটালগুলো দেখে রাখার চেষ্টা করো। আর ভারতের প্রত্যেকটা স্টেটের ক্যাপিটাল, বোঝা গেছে? বিশ্বের সমস্ত দেশের মানে মোটামুটি ক্যাপিটালগুলো ম্যাপ পয়েন্টিং খেলতে খেলতে 5-6 মাসের মধ্যে আপনিই চলে আসবে। মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করে আমরা এনার্জি ওয়েস্ট করব না, আমরা কি করব, প্র্যাকটিস করব ম্যাপ পয়েন্টিং খেলে। আর কোনো উপায় নয়, চোখ তোমায় বলে দেবে তখন আসল উত্তর, আমরা কোনোভাবে মুখস্থ করব না। আর কি,
তার সাথে ইন্ডিয়ার বিভিন্ন স্টেট আর ইউনিয়ন টেরিটরিগুলোর ক্যাপিটাল। বোঝা গেছে? এগুলো ম্যাপ পয়েন্টিং খেলে খেলে আমরা মনে রাখবো। তারপর পার্লামেন্ট, বিভিন্ন দেশের পার্লামেন্টকে কি বলা হয় এগুলো আসে। এগুলো সংখ্যায় কম আছে কিন্তু আসে, প্রশ্নগুলো ভীষণ আসে। এবার বলছে বিভিন্ন অ্যাব্রিভিয়েশন দিয়ে দিল, তার ফুল ফর্ম জিজ্ঞেস করলো। এগুলো খুব আসে, ভীষণ ইম্পর্টেন্ট। আমি শুধু ইম্পর্টেন্টগুলো সব কভার করিয়ে দেবো। পেন্টিং অ্যান্ড স্কাল্পচার থেকে আসে, ন্যাশনাল গেমস অফ সাম কান্ট্রিজ, আবার কি গেমের এক একটা নাম বলে দেয়, বিভিন্ন গেমের সাথে রিলেটেড ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কোন গেমের সাথে যুক্ত, এটা খুব আসে। ট্রফিগুলো আসে অ্যাসোসিয়েটেড উইথ গেমস, রঞ্জিত ট্রফি কোন গেমের সাথে, এইভাবে চলে এলো। বোঝা গেল? নাম্বার অফ প্লেয়ার্স, প্রত্যেকটা গেমে কোন গেমে কজন খেলোয়াড় লাগে, যেমন ক্রিকেটে কজন লাগে, ফুটবলে কজন লাগে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব আসে। এই গেমগুলোর সাথে রিলেটেড ওয়ার্ড, গেমে খেলতে কতজন প্লেয়ার লাগে, এবং যে বিভিন্ন গেমের সাথে অ্যাসোসিয়েটেড ফেমাস পারসন, এগুলো খুব আসে। গেম থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে। তারপর বলছে টার্মস রিলেটেড টু স্পোর্টস, এটা আমি এইমাত্র বললাম। তারপর বিভিন্ন স্টেডিয়ামের নাম বলে দেয়, সেই স্টেডিয়াম কোথায় রয়েছে, কোন দেশে রয়েছে, সেটা আসে। তারপর আর্টস অ্যান্ড কালচার নিয়ে অনেক প্রশ্ন আসে। ক্লাসিক্যাল ড্যান্স, কোন ড্যান্সে কোন ফেমাস ব্যক্তি জড়িত তার নাম বলে দিল। তারপর কোন এলাকার ড্যান্স কোনটা, সেগুলো নিয়ে আসে। ফোক ড্যান্স, ট্রাইবাল ডান্স নিয়ে আসে, যে মহারাষ্ট্রের ট্রাইবাল ডান্স কোনটা, 4টে দিয়ে দিল, তার মধ্যে একটা মহারাষ্ট্রের হয়তো ট্রাইবাল ডান্স, এরকম বিভিন্ন আসে। তারপর কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফেমাস পারসন, তাদের নাম দিয়ে দিল। বোঝা গেল? এই যে ফেমাস পারসন অফ আর্ট অ্যান্ড কালচার, মানে একজনের নাম দিল, উনি হয়তো ফেমাস একজন ড্যান্সার, ভরতনাট্যম ড্যান্সার, নিচে অপশান দিল ভরতনাট্যম ড্যান্সার, তারপর কুচিপুড়ি ড্যান্সার, তারপর দিয়ে দিল তিনি একজন পেন্টার, তিনি একজন স্কাল্পচার। তাহলে অপশানটা ক্লিক করতে হবে, জানলে তবেই আমরা পারবো। তো এগুলো আমাদের জানতে হবে। এগুলো কিন্তু ট্র্যাডিশনাল, এগুলো বছরের পর বছর চেঞ্জ হয় না, কারেন্ট অ্যাফেয়ারের মতো। তাই আমি বলি যারা নর্মাল এই সমস্ত পরীক্ষার জন্য তৈরি হবে, তারা প্রথম 6 মাস কারেন্ট অ্যাফেয়ার ছেড়ে দাও, জাস্ট এইগুলো পড়ে পরীক্ষাগুলোয় বসার চেষ্টা করো। তারপর আস্তে আস্তে কারেন্ট অ্যাফেয়ারগুলো ডে বাই ডে পড়বো। প্রথম 5-6 মাস শুধুমাত্র ম্যাথ, জিআই, ইংলিশ, জিকে কভার করতেই টাইমটা চলে যাবে, সেটায় পুরো এনার্জিটা দাও। তারপর 6 মাস পর থেকে 7 নম্বর মাস থেকে এক একটা করে অ্যাচিভার বই তুলবে, এবং কারেন্ট অ্যাফেয়ারগুলো মানে একটা জায়গায় নিজের বাড়ির করে রাখবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ারের বইগুলো স্টেপ বাই স্টেপ থাকে রাখতে পারো। তাহলে 7 নম্বর মাস থেকে একটা বই তুলবে, সেই বইটা তুলে সেখানে যে কারেন্ট অ্যাফেয়ারটা ডিটেলে পাবে সেটা পড়ে তার মধ্যে হাইলাইটার ইউজ করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখে নেবে, মানে জাস্ট হাইলাইটার ইউজ করে রাখবে। তাহলে যে কটা পাতা পড়লে সে কটা পাতা মুড়ে রাখবে, তারপরের মাসেরটা নিয়ে আবার রাখবে, করে করে 3-4 মাস যেই জমা হয়ে গেল, ততক্ষণের মধ্যে একটা এক্সাম এসে গেল, দেখবে কারেন্ট অ্যাফেয়ারেরও বেশ কিছুটা কমন পাচ্ছ। জিকেতে কিন্তু 50-এ 50 কমন পাওয়া যায় না, আশা করাই উচিত নয়। আমরা চাইবো ম্যাক্সিমাম কভার করে বেশি নাম্বার করতে। বোঝা গেছে? তারপর বলছে ফেমাস ক্যারেক্টার ইন হিন্দি, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ লিটারেচার, এটা নিয়ে আসে। ফেমাস বুকস ইন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি, বই এবং অথরগুলো আসে, এবং সেই অথরের মধ্যে বিভিন্ন, যেমন টেনিদা একটা ক্যারেক্টার, কার লেখা, কার ক্যারেক্টার এটা, কোন, তারপর একটা জিনিস আসে যে ফেমাস অথর এবং দেয়ার পেন নেমস, বলতে তাদের ছদ্মনাম কী। বোঝা গেছে? সেগুলো আসে। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই ছদ্মনামগুলো বিশেষত ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় খুব আসে। বোঝা গেল? ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সামে বসতে যাবে তার আগে কিন্তু এই যে ফেমাস অথর, তাদের পেন নেমস, বেঙ্গলি বুকস এবং কি বেঙ্গলি ক্যারেক্টারগুলো দেখে যেতে হবে, একবার চোখ বুলিয়ে চলে যাবে। আবার রবীন্দ্রনাথ সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, যেগুলো শুধু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ইনক্লুডিং WBCS আসে। তাছাড়া কি এন্টারটেনমেন্ট নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে। সেই জন্য আমরা কি করব, প্রথমে এগুলোকে প্রিপারেশান নেব, নর্মাল দেখব, 6 মাস ধরে
এই যে চারটে টপিক নিয়ে আলোচনা করলাম 6 মাস 7 মাস ধরে, এই চারটে টপিকে যতটা পারবো নিজের আয়ত্তে আনবো। তারপর আমরা কারেন্ট অ্যাফেয়ার শুরু করব, এবং যখন কারেন্ট অ্যাফেয়ার শুরু করব তখন আমরা কি পড়াশোনার পাশে পাশে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পেপার সলভ করব, যেটাকে আমরা টার্গেট করব সেগুলোর। যেই পেপার সলভ করব দেখব তখন আর অচেনা পড়ছে না, অনেক কমন পড়ছে, এবং বিভিন্ন এসএসসির পেপার পাওয়া যায়, তারপর সেগুলোর বই পাওয়া যায়, সেই বই তখন কিনে আমরা সলভ করতে থাকবো। সেখানে আটকালে আমরা স্যার বা ম্যাডামদের সাহায্য নেব, নিয়ে অজানাগুলো আস্তে আস্তে আবার খাতায় টুকে সেগুলো জানার মধ্যে এনে যত করব তত কনফিডেন্স বাড়বে, তত আমাদের কমনের সংখ্যা বাড়বে, আর ততই আমাদের কি ক্র্যাক করার মানে চান্সটা অনেক বেশি বেড়ে যাবে, আর ততদিনে বোধহয় ক্র্যাক হতে শুরুও হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে যদি পরপর স্টেপ বাই স্টেপ তৈরি হই, সুকৌশলে তৈরি হই, তাহলে কিন্তু গভর্নমেন্ট জব কিন্তু পাওয়া একটা বিশাল একটা বিগ ডিল হবে না। তো আমি সেটাই তোমাদের বলবো, তোমরা এইভাবে তৈরি হও। মেনলি এই চারটে টপিক, আর ইংলিশের আন্ডারে এইগুলো, আর জিকের আন্ডারে এগুলোকে খেয়াল রেখে আমার ভিডিওগুলো দেখে তৈরি হও। বোঝা গেছে? জিকে আমরা কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট, নির্দিষ্ট বই ফলো করতে যাব না, তাহলে সেখানে ইম্পর্ট্যান্ট আনইম্পর্ট্যান্ট মিলিয়ে এত বেশি প্রশ্ন থাকে যে সেগুলো পড়ে মুখস্থ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য পারলে আমার ক্লাসগুলো ফলো করো, সেখানে আশা করি তোমাদের হেল্প হবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আশা করি বোঝাতে পেরেছি। কোনো রকম অসুবিধা থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের মধ্যে।